সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 𝗬𝗏24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান 𝗬𝗏 অ্যানালিসিস। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। আপনারা এখন সবাই জেনে গেছেন যে আমরা এখন ট্যাক্স সিজন 2026-এর প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। when it comes to individual tax filing এবং সেলফ এমপ্লয়েড অনেকের জন্য এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সো আপনারা এই কেন গুরুত্বপূর্ণ? কারণ সঠিকভাবে পরিকল্পনা করে ট্যাক্স ফাইল করা আপনার আর্থিক যে ফিউচারটি আছে ভবিষ্যতের উপর অনেক বড় প্রভাব ফেলতে পারে এবং ফেলে। আমাদের কমিউনিটিতে স্পেশালি অনেকেই হয়তো এবছর বাড়ি কিনেছেন অথবা বাড়ি কেনার পরিকল্পনা করছেন অথবা বিদ্যমান যে বাড়িটি আছে তার বাড়ির মর্টগেজ রিফাইন্যান্স করার কথা ভাবছেন। সাম্প্রতিক সময়ে একটি বেশ বড় ইতিবাচক পরিবর্তনের কথা আমরা জানি, সেটি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মর্টগেজ পাওয়ার জন্য আগের মতো যেরকম কঠোরভাবে আপনাকে FHA লোন পাওয়ার জন্য 620 ক্রেডিট স্কোর থাকতেই হতো বা তার বেশি। যত বেশি ভালো তত আপনার ইন্টারেস্ট রেটটা কম হবে। সেটির প্রয়োজন এখন নাও হতে পারে এবং না হওয়ার সম্ভাবনা নেই বললে চলে, কয়েকটি ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করবে। ওকে, এই খবরটি অবশ্যই অত্যন্ত উৎসাহজনক, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যদি আপনার ট্যাক্স ফাইলিং সঠিকভাবে না করা হয়ে থাকে, যদি আপনার আয় ঠিকভাবে রিপোর্ট করা না হয়ে থাকে অথবা ভুল ডিডাকশন দেখানো হয়ে থাকে, তাহলে সেটি হতে পারে আপনার যে ভবিষ্যতের বাড়ি কেনার পরিকল্পনা করছেন তার জন্য সবচেয়ে বড় বাধার কারণ। অনেক সময় দেখা যায় শুধু ভুল ট্যাক্স ফাইলিংয়ের কারণে মানুষ মর্টগেজের জন্য কোয়ালিফিকেশন হারিয়ে ফেলেন। তাই আজকের আলোচনায় আমরা এটির বিস্তারিত আলোচনা করব। আমরা জানি যে সবাই রিফান্ড পেতে চান এবং আমরাও চাই আপনি ভালো রিফান্ড পান, কিন্তু আপনি যদি বাড়ি কেনার কথা পরিকল্পনা করে থাকেন তাহলে কিভাবে আপনার ট্যাক্সটি পরিকল্পনা করা হওয়া উচিত সেটি আলোচনায় থাকবে। আমাদের কমিউনিটিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট PA হিসাবে কাজ করে থাকেন, হোম কেয়ারের কথা বলছি, বা নিজেদের বাসায় বাবা মার যে হোম কেয়ারের সেবা প্রদান করেন PA বলা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তারা হোম কেয়ার এক্সক্লুশনের দাবি করতে পারেন এবং করেও থাকেন অনেকেই, কিন্তু অনেকের মধ্যে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি রয়েছে। কোন পরিস্থিতিতে এটি আসলে এক্সক্লুশন প্রযোজ্য এবং প্রযোজ্য নয় সেটি আলোচনায় থাকবে। ভুলভাবে এটি ব্যবহার করলে ট্যাক্স সংক্রান্ত সমস্যাও তৈরি হতে পারে। তাই আজকের আলোচনায় এটি আমরা থাকবে একটি বড় অংশ, কখন এটি করা যাবে, কখন এটি করবেন না বা করা যাবে না, এর সুবিধা এবং অসুবিধা কি। এছাড়াও আমরা আলোচনা করব, কথা বলবো সেই সব মানুষের বিষয়ে যারা আসলে উবার লিফটের মতো রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে কাজ করছেন এবং তারা সেলফ এমপ্লয়েড হিসেবে ট্যাক্স ফাইল করে থাকেন। অনেকেই গত বছর টেসলা বা অন্য কোনো ইলেকট্রনিক গাড়ি কিনেছেন, তারা জানতে চান তারা কি কোনো ট্যাক্স ক্রেডিট বা রিবেট পাওয়ার যোগ্য কিনা। আবার যারা বাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য কিভাবে ট্যাক্স ফাইল করাটা সবচেয়ে উপযুক্ত হবে সেটিও আমরা বিস্তারিত আলোচনা করব আজকে আলোচনায়। মূলত আমাদের এই কমিউনিটিতে আপনাদেরকে আমরা যাতে সঠিক মেসেজটি পৌঁছে দিতে পারি সেটি অন্যতম উদ্দেশ্য, যাতে সবাই সঠিকভাবে ট্যাক্স ফাইল করতে পারেন, কোনো বোনাস বা ডিডাকশন মিস না করেন। যে সঠিকভাবে ফাইল করার পর অনেকে মনে করতে পারেন যে আমি তো সঠিকভাবে যদি 100% করি আমি হয়তো অনেক বোনাস বা রিফান্ড বা ডিডাকশন মিস করে ফেলবো। না, সেটি করতে হবে না। এবং ভবিষ্যতের বড় আর্থিক সিদ্ধান্ত যেমন বাড়ি কেনার ক্ষেত্রে, স্পেশালি ব্যবসা করার ক্ষেত্রে লোন পেতে যাতে ভালোভাবে আপনি প্রস্তুত থাকেন কাগজপত্রে, সেটি একটি বড় আলোচনা অংশ হবে। অবশ্যই আপনাদের ট্যাক্সের ব্যাপারে প্রশ্ন থাকলে আপনারা যে নাম্বারটি দেখছেন অন স্ক্রিনে সেটিতে ফোন করতে পারেন 646-307-9828। চলুন তাহলে শুরু করি। আজকে আলোচনায় আমার সাথে থাকছেন ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস IRS এনরোল এজেন্ট আব্দুল চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক কমপ্লিকেটেড টপিক এবং ভেরি ইন্টারেস্টিং টপিক। ইনশাআল্লাহ আমরা আপনাদের সব কোশ্চেন আনসার দিতে পারবো। হ্যাঁ, কারণ সাধারণত ট্যাক্স জিনিসটা কমপ্লিকেটেড। অনেকে মনে করেন যে ইটস ভেরি সিম্পল, আমি যাব ডাইনামিক্সের কাছে অথবা যে কোনো একটা CPA কোম্পানির কাছে বা একটা অ্যাকাউন্টিং সার্ভিসের কাছে যাব, যে বলবো ভাই আমি সর্বোচ্চ রিটার্ন চাই। আমি জানি না আপনি কীভাবে এটা করে দিবেন। আমি শিওর আপনি এই কথাটা প্রতিদিন কয়েকশো বার শুনে থাকেন এবং সেটাই স্বাভাবিক বলে আমি ধরে নিব। কিন্তু এই যে অনেক মানুষ আছেন আমাদের কমিটিতে, তারা প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন যে তারা বাড়ি কিনবেন, এই বছর কিনবেন। হ্যাঁ, এবং এই যে যারা এই গ্রুপে আছেন, এই দলের মধ্যে পড়ে যাবেন, হাউ ইম্পর্টেন্ট ইজ প্রপারলি ফাইল ট্যাক্স রিটার্ন when it comes to applying for a mortgage? চলুন এখান থেকে শুরু করি।
সো এখন একটা কোম্পানি যখন আপনাকে পয়সা দিবে, রাইট? ধরেন একজন মানুষকে পয়সা লেন্ড করতে যাচ্ছেন, আপনার বন্ধু আপনার কাছে এসে বলল আমাকে তুমি $20,000 দাও, রাইট? তখন আপনি মনে মনে প্রথমে কি ক্যালকুলেশন করবেন? ওকে, দেখবেন ওকে ওনার পরিস্থিতিটা কি, ওনার ইনকাম কিরকম, উনি কি আপনাকে পে ব্যাক করতে পারবে কিনা না, তাই না? এখন একজন মানুষ আপনি জানেন উনার জব নাই, অথবা উনি সব সময় পয়সা বড় করে ধার করেন মানুষের কাছ থেকে, রাইট? তখন ওনাকে পয়সাটা দিতে আপনার একটু সেকেন্ড গেস থাকবে, তাই না? সেম ওয়ে মর্গেজ ল্যান্ডার্স, ওরা যখন একজন যারা বাড়ি কিনতে চাচ্ছেন আপনাদেরকে যখন ওরা লোন দিবে, ওরা কয়েকটা জিনিস দেখে, রাইট? ক্রেডিট স্কোর ওরা দেখবে, তারপরে ওরা কনসিস্টেন্সি দেখবে, তার মানে আপনার যে ট্যাক্স রিটার্ন অথবা আপনার যে ক্রেডিট স্কোর আছে ওইটার কি কনসিস্টেন্সি আছে, প্লাস আপনার ইনকাম কিরকম ওই জিনিসটা দেখবে। স্পেশালি যখন আপনার ইনকাম আছে, ইনকামের কনসিস্টেন্সিটা দেখবে, তার মানে ইনকামের প্রত্যেক বছর আপনার ইনকাম কত আপ এন্ড ডাউন হচ্ছে, ঠিক আছে? সো এই কারণে সঠিক ট্যাক্স ফাইল করাটা খুবই জরুরি, স্পেশালি যারা আপনাদের ক্রেডিট স্কোর অত ভালো না, রাইট? আমরা সবসময় জানি ওকে আমাদের ক্রেডিট স্কোর যদি 720-800 থাকে আপনি ক্রেডিট মর্গেজ পেয়ে যাবেন, রাইট? কিন্তু অনেক মানুষ আছে যাদের ক্রেডিট 800 হইতে পারে কিন্তু ওদের ইনকাম অত ভালো না, তাই না? একটা লেন্ডার যখন আপনাকে মর্গেজ দিবে ওরা দেখে, এটাকে বলে ডেট টু ইকুইটি রেশিও, রাইট? তার মানে ওরা দেখবে যে আপনার কত টাকার ফিক্সড লোন পেমেন্ট দেওয়া লাগবে প্রত্যেক মাসে এবং ওইটা কত পার্সেন্ট আপনার ইনকামের উপরে। ওকে, লেট মি গিভ ইউ এন এক্সাম্পল। ধরেন আপনার ইনকাম প্রত্যেক মাসে হয় $6,000 মতো, ওকে, এবং দেখা গেছে আপনার মর্গেজ ইন্টারেস্ট, কার লোন এবং অন্যান্য কিছু ফিক্সড এক্সপেন্স যেটা আছে ওইটা হয় $2,500, রাইট? এখন আপনি 2500 হইলে কি আপনার ফিক্সড এক্সপেন্স ডেট এবং 6,000 ইজ ইউর ইনকাম। আপনি এখন ওই ফিক্সড ডেট যেটা আছে ওইটা আপনি আপনার টোটাল ইনকাম দিয়ে ভাগ দিবেন, তার মানে 2,500 ডিভাইডেড বাই 6,000, দ্যাট ইজ ইউর ডেট টু ইকুইটি রেশিও। ইউজুয়ালি সব সময় আপনার ডেট টু ইকুইটি রেশিও যত কম তার মানে আপনার লোন কম, ডেট কম, আপনার জন্য লোন পাওয়াটা ইজি। যার লোন বেশি, ধরেন একজন মানুষের যদি ইনকাম 6,000 এবং ওনার ডেট ও $6,000, দ্যাট মিনস ওনার ডেট টু ইকুইটি রেশিও ইজ 100%, ওনার লোন পাওয়াটা খুবই ডিফিকাল্ট। সো ইউজুয়ালি মর্গেজ লেন্ডাররা ওরা চায় 41 to 45% এর নিচে ডেট টু ইকুইটি থাকার জন্য, ওকে, রেশিও থাকার জন্য। এখন এই জিনিসগুলো কিন্তু কয়েকভাবে যায়। একজন মানুষ ধরেন উনার ক্রেডিট স্কোর 520 কিন্তু উনার ইনকাম অনেক, রাইট? কি কি ইনকাম আছে? ধরেন উনার W2 ইনকাম আছে which is very strong. W2 ইনকাম যাদের থাকে দ্যাট মিনস ওদের ইনকামটা কনসিস্টেন্ট ইনকাম, ওদের জন্য আপনার মর্গেজ পাওয়াটা একটু ইজিয়ার বিকজ দে নো প্রত্যেক মাসে প্রত্যেক পেচেকে ওদের ফিক্সড একটা ইনকাম আসতেছে। ইউজুয়ালি এরা 2 বছরের কনসিস্টেন্সি থাকে। এখন আপনারা যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনাদের ইনকাম কিন্তু ডিটারমিন করা একটু ডিফিকাল্ট। আপনারা সেলফ এমপ্লয়েড, এক মাস ব্যবসা ভালো আরেক মাসে ব্যবসা ভালো না, তখন ওরা 2 years অ্যাভারেজ নেয়, ঠিক আছে? ইউজুয়ালি যারা সেলফ এমপ্লয়েড ওরা 2 years অ্যাভারেজ নেয়। কিন্তু যারা আপনারা 5 বছর ধরে সেলফ এমপ্লয়েড, তার মানে আপনারা 5 বছর ধরে সেম ব্যবসাতে আপনারা আছেন, আপনাদের জন্য ওরা, this is why the whole economy is down right now in my opinion without people knowing, আপনাদেরকে ওরা 1 বছরের ইনকামে অ্যাপ্রুভ করে দিতে পারে, তাই না? and which is good, that means আপনি যদি প্রপারলি যদি প্ল্যান করতে পারেন 1 বছরে আপনি খুবই হার্ড ওয়ার্ক করবেন এবং আপনার ইনকাম হাই রাখবেন। ট্যাক্স ফাইল করার আগে আপনারা ট্যাক্স রিটার্নের ড্রাফটটা তৈরি করবেন, মর্গেজ লেন্ডারের কাছে নেবেন, ওদেরকে দেখাবেন হেই আমার ট্যাক্সের পজিশন এখন এইটা, আমি কত টাকার লোন হইতে পারে। ওরা যদি বলে আপনার আরেকটা ইনকাম আরেকটু বেশি লাগবে অথবা ডাউন পেমেন্ট বেশি লাগবে, তখন আপনি একটু প্ল্যান করতে পারেন, রাইট? আই এম জাস্ট টকিং বিটুইন দ্য লাইনস হিয়ার বাট ইউ গেট মাই পয়েন্ট, তাই না? সো দিস ইজ ওয়াই ইনকামটা খুবই জরুরি। It's probably in my opinion the most important aspect, especially যাদের রেন্টাল প্রপার্টি আছে। I could talk about that now. Yes. চলুন এই ব্যাপারটা একটু শুনে নেই, এরপরে আমি ক্রেডিট এন্ড ডেট রেশিও নিয়ে যে কথাটি আপনি তুলেছেন আমি সেখানে যাব এবং এইখানে ট্যাক্স ফাইলের গুরুত্বটা কতখানি ইম্পর্টেন্ট সেটাও আমরা জেনে নিব। হ্যাঁ, তো আমাদের কমিউনিটি যেটা হয়, অনেকের বাড়ি আছে এবং মাল্টি ফ্যামিলি হাউস, তাই না?
মাল্টিফ্যামিলি হাউস মানে আপনি এক ফ্লোরে থাকতেছেন আর এক ফ্লোরে ভাড়া দিচ্ছেন। অনেকে এই যে সেকেন্ড ফ্লোরের যে প্রপার্টি যে ভাড়া আছে আপনারা অনেক সময় এটা ইনকাম রিপোর্ট করেন না ফর হোয়াটএভার রিজন, আই ডোন্ট নো ওয়াই। কিন্তু আপনারা যদি এখন ওই ইনকামটা যদি রিপোর্ট করেন, নাও ইউ হ্যাভ এডিশনাল ইনকাম কামিং ইন, যেটা আপনার আপনার লোনটা পাইতে ইজি হবে, আপনার ডেট টু ইকুইটি রেশিও ডাউন হবে, তাই না? কারণ এটা এডিশনাল এক্সট্রা ইনকাম কুড বি অ্যানাদার 30,000 ইভেন 40,000 ডিপেন্ডিং অন আপনি কোন এরিয়াতে আছেন। So this is why reporting especially rental income is so critical, এবং আন্তাজি ডিডাকশন নেওয়া is not the best idea, to be honest. আপনার রিফান্ড বাড়বে, but ideally in the long run it doesn't help. ওকে, সো এই কথাটা আমরা শুনলাম। আমি শুরুই করেছিলাম একটি কথা দিয়ে যে আমরা সচরাচর জানি যে আমি এই বছর অনেক বেশি রিফান্ড পাবো এবং আমার রিফান্ডটা বেশি হইতে হবে। পরে আমরা চিন্তা করি আমার তো একটা বাড়িও কেনার পরিকল্পনা আছে। সো এই ধরনের মানুষ যারা আছে তাদেরকে আপনি কি বলবেন? এটি একটি ব্যাপার। এটির সাথে যেটি কিছুক্ষণ আগে আপনি আলোচনা করলেন যে ডেট টু ইনকাম রেশিও, এটা হচ্ছে যদি সহজ বাংলায় আমরা বলি যে আপনার ইনকাম কত এবং আপনার লোন কত। যদি আপনার লোন বেশি থাকে আপনার ইনকামের চেয়ে অথবা সমান সমান হয়, তখন কোনো ব্যাংকারই আপনাকে লোন দিতে চাবে না। যেমন আপনি মনে করেন 2টি বা 3টি গাড়ি ওন করেন, কিন্তু তখন আপনি বাড়ি কিনতে যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি 2-3টি লোন অন্যান্য ক্রেডিট কার্ডের বিলের কারণে আপনি রিস্কি হয়ে যান, তখন আপনাকে লোন পেতে অসুবিধা হবে। দিস ইজ ডেট টু ইনকাম রেশিও। সো আরেকটি জিনিস যেটা আমরা 2 মাস আগে আমি জেনেছি, আমি হালকা করে কথাও বলেছি 2-1টি শোতে, কিন্তু আমরা জানি যে একটা স্ট্রিক্ট রুল ছিল যদি FH এর লোন কেউ নিতে চান যে 620 স্কোর থাকতেই হতো তার ক্রেডিটের। কিন্তু এটি এখন নেই, এটির কোনো লিমিট তারা রাখেননি, কিন্তু লিমিট বলতে কি 500-র উপরে থাকতে হবে আপনাকে। সো ইফ দিস ইজ দ্য কেস, এটা মানে কতখানি ওয়েট ক্যারি করে লেন্ডারদের জন্য এবং বারোয়ারদের জন্য, এর সাথে তারা যে ট্যাক্স ফাইলটা দেখবেন এটা রিপোর্টটি কিরকম হতে হবে when it comes to income? হ্যাঁ, সো এখন একজন মানুষের, আমি যে আগে যে ইনকাম দিলাম, এখন একজন মানুষের ধরেন ক্রেডিট স্কোর যদি ধরেন 550 বা 500 হয়, ঠিক আছে? সো ওনাদের ক্ষেত্রে এখন যেটা হবে, ওরা যদি FHA লোন নেয় অথবা যাকে বলে ফার্স্ট টাইম হোম বায়ার লোন, অথবা ওরা যদি ডাউন পেমেন্ট যদি সঠিকভাবে, আই বিলিভ 10% ইজ দ্য মিনিমাম, হোয়াটএভার দ্য কেস ইট ইজ, যদি ডাউন পেমেন্টটা যদি না দিতে পারে, রাইট, বেসিক্যালি অল ইট ইজ আপনার যদি ইনকাম ভালো থাকে, ঠিক আছে, ইনকাম যদি আপনার ভালো থাকে, ফিক্সড ইনকাম, কনসিস্টেন্ট ইনকাম, রাইট, ধরেন আপনি একটা বছর আপনি গ্র্যান্ট পাইছেন, ওইটা নট কনসিস্টেন্ট বিকজ এটা আগামী বছর থাকবে না, অথবা একটা বছরে আপনি ধরেন PFL পাইছেন, অথবা মানে পেইড ফ্যামিলি লিভ, অথবা একটা ইনকাম যেটা আপনার কনসিস্টেন্ট না, অথবা একটা জব আপনি হারাই ফেলছেন, রাইট, ওই ইনকাম গুলো কাউন্ট হবে না। ওরা দেখবে যেটা প্রজেক্টেড ইনকাম এই বছর আসে এবং আগামী বছরে থাকবে, ঠিক আছে? এখন আপনার ওই ইনকাম গুলো যদি সঠিক থাকে এবং এনাফ থাকে, সবার সিচুয়েশন ডিফারেন্ট, রাইট, ওরা ক্যালকুলেশন করে দেখবে আপনার মর্গেজ পেমেন্ট কত এবং আপনার কারেন্ট লোন পেমেন্ট গুলো কত, ওই সব ক্যালকুলেশন উপরে করার পরেও একজন মানুষের যদি ক্রেডিট 500 হয়, 550 হয়, হোয়াটএভার দ্য কেস ইট ইজ, ওদের লোন অ্যাপ্লিকেশনটা এটলিস্ট আন্ডাররাইটারের কাছে যাবে জাস্ট লাইক দ্য সেম ওয়ে আরেকজন বড়োয়ার যার ক্রেডিট 700 অথবা 720 কিন্তু আপনার চেয়ে ইনকাম কম, ঠিক আছে? একজনের ক্রেডিট ভালো কিন্তু আপনার চেয়ে ইনকাম কম, ইউ মোস্ট লাইকলি হ্যাভ আ হাইয়ার চান্স, মানে আপনার লোনটা পাওয়া চান্সটা অনেক বেশি আরেকজন মানুষ যার ক্রেডিট স্কোর বেশি কিন্তু ইনকাম কম, ঠিক আছে? সো দিস ইজ ওয়াই ইনকাম গুলো খুবই সঠিকভাবে আমাদের ফাইল করা উচিত, এবং আননেসেসারি এক্সপেন্স নিয়ে কোনো লাভ নাই। ধরেন আপনার রিপেয়ার অনেক সময় মানুষ অনেক হাই দেখায়, সাপ্লাইজ হাই দেখায়, ইয়েস, বাট আপনি এক বছরের জন্য আপনার রিফান্ড বাড়তেছে ধরেন বেশি হলে 500, 1000, হোয়াটএভার দ্য কেস ইট ইজ, রাইট, কিন্তু ওই 500 টাকার $1000 জন্য আপনার মর্গেজ পেমেন্ট নাও অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? এবং আপনার ক্রেডিট স্কোর যদি কমও হয়, স্টিল ডাউন পেমেন্ট কম দিয়েও আপনি PMI যেটা আছে, PMI মানে হলে কি আপনার মর্গেজ লোন যেটা থাকবে মান্থলি, ওইটার পরে আপনার আরেকটা এডিশনাল পেমেন্ট দেওয়া লাগতে পারে, ঠিক আছে? ওইটা ধরেন আরো 400 টাকা হইতে পারে, 500 টাকা হইতে পারে, ডিপেন্ডিং অন ইউর সিচুয়েশন। বাট সামারিটা হইলে গিয়া যে আপনাদের যদি ক্রেডিট খারাপ থাকে এটা নিয়ে ঘাবড়ানোর কারণ নাই, স্টিল আপনাদের ইনকাম ভালো থাকলে ইউর স্টিল ইন গুড শেপ টু গেট আ মর্গেজ। ওকে, অনেকেই হয়তো মনে করছেন যে আমরা কেন ট্যাক্স ফাইলিংয়ের সাথে বাড়ি কেনার পরিকল্পনাটা মিশিয়ে ফেলছি, কারণ এই দুটির সম্পর্ক একেবারে হাতাহাতি, তারা দুটি হাত ধরে চলে। আপনার ট্যাক্স ফাইলিং যদি সঠিক না হয়ে থাকে, আপনি বাড়ি কেনার স্বপ্নটা হবে বাতুলতা একেবারে। ওকে, সাইদ ইসলাম, আপনার প্রশ্নটা আমি দেখেছি, আমি কিছুক্ষণের মধ্যেই তুলে ধরবো অন্য প্রশ্নে যাওয়ার আগে।
কাজে এই জিনিসটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি যদি প্ল্যানিং করে থাকেন, আমরা অনেক বিভীষিকাময় ঘটনা জানি যারা নো ইনকাম দেখিয়ে বাড়ি কিনছেন, হ্যাঁ, বেশি ডাউন পেমেন্ট দিয়ে, এবং তারা এমন মর্টগেজ ব্রোকারের কাছে গিয়েছেন যেখানে তাদের পয়েন্ট কিনতে হয়েছে, তাদের ইন্টারেস্ট রেট যেখানে অন্য সবারটা 6% বা 7%, দেন তাদেরটা হয় 8%, 9%, আমি 11%ও শুনেছি। দিস ইজ বিকজ আপনি ইদার প্ল্যানিংটা করেননি, দ্বিতীয় কথা হচ্ছে আপনার ট্যাক্স ফাইলিং ভালো না, আপনার যাচ্ছে তাই ট্যাক্স ফাইলিং, এবং এইটার সুযোগ নিচ্ছেন অন্য কারো। আপনি লং টার্মে সত্যিকার অর্থে বঞ্চিত এবং প্রতারিত। এই প্রতারণার হাত থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য আজকে এই অনুষ্ঠানের একটি বড় অংশ আমরা ডেডিকেটেড করছি আপনাদের জন্য। আমি অন্য প্রশ্নে যাওয়ার আগে সাইদ এহসান একটা প্রশ্ন করেছেন, সালাম জানিয়েছেন আমাদের দুজনকে, আপনাকেও সালাম সাইদ ইসলাম। মেসেজটি পুরোপুরি পড়ে জানাবেন, অবশ্যই পুরোপুরি পড়বো, নাহলে তো বোঝা সম্ভব নয়। ওনার প্রশ্নটা হচ্ছে উনি 2024 এবং 25 সালের ট্যাক্স ফাইল দিয়ে একসাথে করেছেন ফেব্রুয়ারি 13 তারিখে, ঠিক আছে, দ্যাটস ফাইন। কিছু টাকা 2023 সালের আইআরএস পাবে ওনার কাছ থেকে, অর্থাৎ হি হ্যাজ টু পে আইআরএস, 2023 সালের কথা সেটা, কিন্তু ওনার রিফান্ড এখনও আসেনি। ওনার রিফান্ড পাওয়ার কথা কিন্তু আসেনি এখন। ওনার ভুল কোথায় হলো এটা জানতে চাচ্ছেন। আর এই বছর ওনার বাচ্চাকে প্রথমবারের মতো দেখেছেন, আমি ধরে নিলাম ডিপেন্ডেন্ট হিসাবে। অন্যান্য সবাই তার বাসার যারা আছে তারা সবাই রিফান্ড পেয়ে গেছেন, আমার রিফান্ডটি এখনও আসেনি। এখন আমি কি করব? আইআরএস এর কাছে কি চিঠি লিখবো? আমি কি করব? এবং কোনো চিঠিও তিনি বা কোনো কমিউনিকেশন আইআরএস এর কাছ থেকে এখনো তিনি পাননি। ওনার কি করা উচিত? এটা খুবই ভেরি গুড কোয়েশ্চেন, এটা এবং অনেক কমন কোয়েশ্চেন। সো এখন আপনারা যারা আপনাদের রিফান্ডের স্ট্যাটাসটা জানতে চাচ্ছেন, ইজি, আপনারা irs.gov ওয়েবসাইটে যাবেন, ওইখানে একটা লিঙ্ক আছে যেখানে লেখা রিফান্ড স্ট্যাটাস। আপনাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার চাবে, আপনাদের ফাইলিং স্ট্যাটাসটা চাবে, এবং আপনাদের কত টাকা রিফান্ড পাওয়ার কথা ওই জিনিসটা চাবে, এবং আপনাদেরকে সাথে সাথে বলে দিবে আপনার রিফান্ড কবে আসবে, অথবা কেন আসে, অথবা যদি না এসে থাকে কেন আসে নাই। ওকে, সো এখন আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, আই কুড টেল ইউ রাইট অফ দ্য ব্যাট দ্যাট আপনার যেহেতু 2023-তে অথবা এর আগে আইআরএস আপনার কাছ থেকে পয়সা পায়, ওরা বর্তমানে যে রিফান্ড পাওয়ার কথা ওই রিফান্ড থেকে আপনাদের ব্যালেন্সটা ওরা কেটে রেখে দিবে, ঠিক আছে? এটা ইজি, এটা নিয়ে কনসার্ন হওয়ার কারণ নাই, বাট আপনি ভেরিফাই করবেন। সো আপনি আইআরএস এর ওয়েবসাইটে যাবেন, চেক করবেন রিফান্ড স্ট্যাটাস, এবং কিপ ইন মাইন্ড ওরা যদি ধরেন আপনার 3,000 টাকা পাওয়ার কথা আইআরএস 2023-তে এবং আপনার রিফান্ড পাওয়ার কথা 4,000, তার মানে ওরা 3,000 টাকা রেখে আপনাকে 1,000 টাকা ফেরত দিবেন। ওকে, এবং আইআরএস এর লিঙ্কে কিন্তু এটা লেখা থাকবে যে ওরা কি করছে, এবং আপনাকে ওরা লেটারও পাঠাবে, রাইট? অলসো মেক শিওর আপনাদের অ্যাকাউন্টেন্ট আপনাদের ট্যাক্স ফাইলটা সাবমিশন করছেন আইআরএস এর কাছে। ওকে, ইউ কুড ফাইন্ড দ্যাট আউট when you do on the IRS ওয়েবসাইট, ভেরি ইজি। অলসো অনেক সময় এক একজনের সিচুয়েশন ডিফারেন্ট হতে পারে। ধরেন যাদের এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট পান, আর্ন ইনকাম ক্রেডিট পান, ওই ট্যাক্স ফাইলগুলো একটু অডিট হয়, অথবা একটু ওরা সময় মতো টাইম নিয়ে ওরা আপনাদের রিফান্ডটা ছাড়ে। ওকে, আপনাদের ঘাবড়ানোর কারণ নাই, মেইন থিং ইজ জাস্ট চেক এন্ড সি আপনার ট্যাক্স ফাইলটা ফাইলিং হয়েছে, দ্যাটস ইট। চেক দ্য স্ট্যাটাস, দেন মুভ ফরওয়ার্ড। ওকে, অনেকে আছেন, হ্যাঁ, যারা প্ল্যান করছেন যে এই বছর অথবা আগামী বছর তারা বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে মোস্ট কমন যে ট্যাক্স ফাইলিং মিস্টেকগুলো হয়ে থাকে, যেটি ইট কুড হার্ট দেম, মানে দেয়ার চান্সেস, নট হার্ট দেম ফিজিক্যালি, বাট তাদের যে সম্ভাবনা থাকে এই সম্ভাবনাতে আঘাত হানবে, এবং কিসের ক্ষেত্রে সম্ভাবনা, মর্টগেজ পাওয়ার অ্যাপ্রুভালের ক্ষেত্রে যেটি তাদের সবচেয়ে বড় ক্ষতি হবে, সেই কমন মিস্টেকগুলো কি সেটি যদি আমাদের সবাইকে একটু বলেন। সবচেয়ে কমন মিস্টেক এক্সেস ডিডাকশন, রাইট? আপনাদের কনসার্ন থাকে যে আপনারা কি ফুড স্ট্যাম্প নেবেন না মেডিকেড নেবেন নাকি বাড়ি কিনবেন, ইউ ক্যান হ্যাভ অল, ইউ ক্যান চুজ ওয়ান, ঠিক আছে? এখন I'll be honest, রাইট? আপনারা যারা পাবলিক অ্যাসিস্ট্যান্ট সবসময় নিতে চান, আপনাদের আসলে বাড়ি কেনার রেডি না আপনারা। ওকে, আপনারা যদি বাড়ি কেনার জন্য রেডি, দ্যাট মিনস আপনাদের ইনকাম হাই আর্ন করা লাগবে এবং আপনাদের ইনকাম সঠিকভাবে দেখানো লাগবে। আমি সবসময় যেটা দেখি যে অনেক সময় আমাদের কাছে ক্লায়েন্ট আসেন অ্যামেন্ডমেন্টের জন্য, প্রিভিয়াসলি আরেক জায়গায় ফাইল হয়েছে, অ্যামেন্ডমেন্টটা কেন? বিকজ রেন্টাল এক্সপেন্স, এক্সেস এক্সপেন্স নেওয়া হয়েছে, কিন্তু আসলে যে এক্সপেন্সগুলো নেওয়া উচিত ওইটা নেওয়া হয় না। ওকে, ফর এক্সাম্পল, যারা রেন্টাল প্রপার্টি আছে, আপনাদের ইউজুয়াল এক্সপেন্স যেটা থাকে মর্গেজ ইন্টারেস্ট, ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেট ট্যাক্স, ডিপ্রিসিয়েশন, ইউটিলিটিস এবং রিপেয়ার্স সাপ্লাইস থাকতে পারে। ওকে, দোজ আর দ্য মেইন এক্সপেন্স।
এখন ব্যাংকাররা সব সময় রিপেয়ার্স এবং সাপ্লাই যদি এক্সেস থাকে ওইটা ওরা কাউন্ট করে না, ঠিক আছে? দে অ্যাড ব্যাক ইন্টারেস্ট, ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেট ট্যাক্স অ্যান্ড ডিপ্রিসিয়েশন। সো নাও ডিপ্রিসিয়েশন জিনিসটা কি? ডিপ্রিসিয়েশন জিনিসটা হলে আপনি যে বাড়ি কিনছেন অরিজিনাল, আপনার রেন্টাল প্রপার্টি আছে, আপনি 600,000 বাড়িটা কিনছিলেন এবং ওই $600,000 এক্সপেন্সটা ওরা আপনাকে 27 বছরে নিতে দেয়, রাইট? ওটা ফিক্সড ক্যালকুলেশন। অনেক অ্যাকাউন্টেন্ট আছেন অথবা আপনার যেখানে ট্যাক্স ফাইল করছেন নিজেও করতে পারেন, আই ডোন্ট নো, আপনারা সব এক্সপেন্স নিছেন কিন্তু ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা নেন নাই, এবং ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা গভর্নমেন্ট লেন্ডার কাউন্ট করে না। তার মানে কি, আপনার ডিপ্রিসিয়েশন এক্সপেন্স $20,000 থাকতে পারে, ওরা ওইটা এক্সপেন্স হিসেবে নিবে না, তার মানে আপনার জন্য বেনিফিট। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন মিস্টেক আই সি। সেকেন্ডলি, আপনার যে রেন্টাল ইনকামটা আছে ওইটা আপনি সঠিক দেখাচ্ছেন না। ধরেন আপনার প্রপার্টি ব্রুকলিনের হাই ভ্যালু এরিয়াতে আছে, জামাইকার হাই ভ্যালু এরিয়াতে আছে, 2 bedroom অ্যাপার্টমেন্ট, 2 bedroom 3 bedroom whatever, কিন্তু আপনার রেন্ট দেখাচ্ছেন $1,200 $1,500, এটা বিলিভেবল না, তাই না? এখন ইউজুয়ালি একটা ভালো এরিয়াতে আপনার $1,200 কখনো রেন্ট মিলে না, তাই না? সো হোয়াট হ্যাপেন্স, আপনার রেন্টাল ইনকাম কম কিন্তু আপনার এক্সপেন্স অনেক হাই, এজ এ রিজাল্ট আপনাদের মর্গেজটা পাওয়ার ডিফিকাল্ট হয়, রাইট? সো দিস ইজ স্কেজুল ই, রেন্টাল ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস ইনঅ্যাকুরেট, যেটা সঠিক না, ওই জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখতেছি ক্লায়েন্টের কাছে। ওকে, এবং আরও অনেক ব্যাপার আছে, আমরা সময়ের স্বার্থে যতটা সংক্ষেপে সম্ভব বলার চেষ্টা করছি। আপনারা যদি ব্যক্তিগতভাবে এই ব্যাপারে আগ্রহী হন, আমি আপনাদেরকে উৎসাহিত করব যে ভালো একটি অ্যাকাউন্টিং সার্ভিসেস কোম্পানির সাথে কথা বলবেন, যারা বিশ্বস্ত, যাদের সুনাম আছে, যাদেরকে লোকজন চেনে। এটা খুব গুরুত্বপূর্ণ। সিপিএ, অ্যাকাউন্টিং সার্ভিসেস, ওয়েল এস্টাবলিশ যারা আছেন, প্লিজ, মানে আমি কাউকে খাটো করে দেখছি না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমাদের সাথে আরও অনেক আছেন, চলুন কয়েকটি ফোন কল আমরা নিয়ে নেই। কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। উপস্থাপক এবং অতিথিকে শুভেচ্ছা, রমজানুল মোবারক। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, নিউ ইয়র্কে মোস্ট অফ দ্য সিঙ্গেল হাউস ওনার তারা বেসমেন্ট বা এটিক ভাড়া দিয়ে থাকেন, যেটা একটু আগে আমাদের অতিথি বললেন যে ঠিক সিঙ্গেল ফ্যামিলি হাউস যদি ভাড়াটা ডিক্লেয়ার করে, তো এটি ডেপ্রিসিয়েশন বা অন্যান্য খরচও দেখানো যাবে কিনা, এটা মুম্বাই ক্রেডিটের ক্ষেত্রে বা ক্রেডিট স্কোরের ক্ষেত্রে কোনো উপকার হবে কিনা, আমার প্রশ্ন। খুব ভালো প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। ওকে, আপনাদের সিচুয়েশনটা একটু ইউনিক সিচুয়েশন, ঠিক আছে? এখন আপনি এখানে লেন্ডাররা একটা জিনিস দেখতেছে, আইআরএস আর একটা জিনিস দেখতেছে। আইআরএস এর চোখে একটা ইনকাম লিগ্যাল হোক অথবা ইলিগ্যাল হোক, ইনকাম ইজ ইনকাম, ওকে? এখন আপনাদের ক্ষেত্রে যদি আপনার সিঙ্গল ফ্যামিলি বাসায় থাকেন এবং আপনি বেসমেন্ট ভাড়া দিছেন, আইআরএস এর ক্ষেত্রে কিন্তু ওরা ইনকামটা কাউন্ট করতেছে, ওকে? এখন ধরেন আপনি ইনকামটা দেখাইলেন, রাইট? এখন আইডিয়ালি মর্গেজ লেন্ডার ওইটা ইনকাম হিসেবে কাউন্ট করতেও পারে, নাও কাউন্ট করতে পারে, ডিপেন্ডিং ওরা গিয়ে যদি ভ্যালুয়েশন করে। ভ্যালুয়েশন করার পরে যদি দেখে যে আপনার বেসমেন্টে একটা ইলিগাল বা ওইখানে স্টোভ আছে, দ্য স্টোভ হ্যাজ টু বি রিমুভড। কথা বলছেন, আপনাকে আমি ইউনিক সিচুয়েশন দিচ্ছি এখানে। সো আপনার সিচুয়েশনটা একটু ডিফিকাল্ট হিয়ার, বাট এখন ধরেন আপনি সিঙ্গল ফ্যামিলি বাড়িতে আছেন, ওকে? আপনি আরেকটা বাড়ি কিনবেন। এখন লেন্ডার কিন্তু দেখবে আপনি যেহেতু অলরেডি এই বাড়ি থেকে মুভ হয়ে আরেক জায়গায় চলে যাচ্ছেন, আপনার এক্সপেক্টেড ইনকাম ওই সিঙ্গল ফ্যামিলি হাউস থেকে কত, ওইটা কিন্তু ওরা কাউন্ট করবে, ঠিক আছে? কারণ তখন আপনার দুইটা বাড়ি, অবভিয়াসলি আপনি দুই বাড়িতে থাকতেছেন, তাই না? তখন আপনি আরেক বাড়িতে চলে গেলেন এবং এই যে সিঙ্গল ফ্যামিলি বাড়ি, ওইটা রেন্ট দিলে কত টাকা আসবে, তখন ওরা পুরো হাউস ওয়ান ফ্যামিলি হিসেবে দেখবে এবং ওয়ান ফ্যামিলির fair market value কত টাকা, they're going to multiply that by 12, they're going to count it as income. So that's basically the short answer here. একটি ভালো কথা বলেছেন আব্দুল চৌধুরী, যে মানে আইআরএস এর চোখে হচ্ছে আপনি ইনকাম করেছেন কিনা সেটা লিগাল ইলিগাল দেখার ব্যাপার না, আপনি ইনকাম করেছেন, ইনকাম ট্যাক্সটি দিতে হবে, এটা একটা বড় কথা। কিন্তু মনে রাখবেন, লিগাল ইলিগালের বাউন্ডারিটা উনি খুব লাইটলি বলেছেন। আপনি এখন রাস্তায় দাঁড়িয়ে যদি হেরোইন বিক্রি করেন, ইউ ক্যানট ডিসক্লোজ দ্যাট টু আইআরএস, দ্যাটস নট গোইং টু ফ্লাই, সো বি কেয়ারফুল, ওকে? বাট আমি বুঝতে পেরেছি আপনার যে সিঙ্গেল ফ্যামিলিটা আছে সেটি কতখানি বৈধ
এবং সেটার ইনকামটি কতখানি বৈধ সেটা অনেক সময় যাচাইয়ের জন্য লোক আসতে পারেন। আপনার কপালের উপরে এটা ডিপেন্ড করবে, অনেক সময় নিয়ে নেন তারা শুনে, কারণ আপনি যদি প্রুফ দেখাতে পারেন হেই হিয়ার ইজ দ্য ডিপোজিট দ্যাট আই এম গেটিং ফ্রম মাই টেনেন্ট, ইটস এ ক্রেডিবল সোর্স। হ্যাঁ, এটা মনে রাখবেন। আব্দুল চৌধুরী, অনেকেই আছেন আমরা যারা রেন্ট নিয়ে থাকি টেনেন্টের কাছ থেকে, এটি ব্যাংকে যায় না সেইভাবে রেন্ট হিসাবে, রেন্ট ইনকাম হিসাবে, ক্যাশ নিয়ে নেই অনেক কিছু। এই ব্যাপারে যদি ছোট্ট করে কিছু বলতে চান। এটাতে কোনো অসুবিধা নাই, as long as আপনাদের লিজ এগ্রিমেন্ট থাকে ইউ আর ফাইন। লিজ এগ্রিমেন্ট থাকে ইউ আর ওকে, ইটস নট আ বিগ ডিল। ইয়া, সো লিজ এগ্রিমেন্ট ইজ এ মাস্ট। লিজ এগ্রিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার নিজের প্রোটেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমরা এটা অনেক সময় খুব সাধারণ চোখে দেখি, কিন্তু একবার ঝামেলা শুরু হয়ে গেলে কিন্তু আপনার লিজ এগ্রিমেন্ট না থাকলে আপনি কিন্তু আইনি ঝামেলায় পড়ে যাবেন, সেটার প্রোটেকশন পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায় তখন। ওকে, চলুন আরেকটি ফোন কল নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলুন। আমি ইউএসএ তে মুভ করার আগে জার্মানিতে একটা কোম্পানির সাথে আমি রিমোট কাজ করতাম, এবং এখানে আসার পরেও আমি কাজটা করছি, এবং ইউএসএ তে একটা পার্ট টাইম জব করছি। তো ওইটার যে জার্মানিতে যে রিমোট জবটা করছি ওইটার আসলে পেমেন্ট এভরিথিং জার্মান অ্যাকাউন্টে আসতেছে, এখানের সাথে কোনো লিংক নাই। জি, এই ক্ষেত্রে আমার ট্যাক্স ফাইলটা কিরকম কি হবে? Okay, good question. Where was it in Germany? It doesn't matter, but I'm just asking, just out of curiosity. In Berlin. In Berlin, very expensive city. Okay. I've been. আপনার sorry. Yes, go ahead, please. আপনার ভিসা সিচুয়েশন কি? আপনি কি ইউএস রেসিডেন্ট, ইউএস সিটিজেন? আপনার সিচুয়েশন কি? Right now আমি ইউএস রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডার। Okay, perfect. Okay, alright. আপনি যখন ইউএস রেসিডেন্ট, রাইট, তার মানে আপনি আমেরিকা 6 মাসের বেশি আছেন। সরি, আমি স্টিল জার্মান রেসিডেন্ট টু। Okay, দ্যাটস ফাইন। আপনার এখানে ডুয়াল সিটিজেন, হোয়াটএভার দ্য কেস, এটা আমি আপনাকে ইউএস সাইড থেকে বলতেছি। আপনি যেহেতু ইউএস রেসিডেন্ট, তার মানে আপনি বলতেছেন আপনি আমেরিকায় থাকতেছেন, আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার হবেন, রাইট? দ্যাট মিনস আপনার আমেরিকায় ট্যাক্স রুল ইজ বেসড অন ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম। তার মানে আপনার আমেরিকায় যত ইনকাম, জার্মানিতে যত ইনকাম, বাংলাদেশে যত ইনকাম, এই সব ইনকাম ট্যাক্স ফাইলে দেখানো হয়। ওকে, এখন টু থিংস হিয়ার, আপনি আমেরিকায় ফেডারেল ট্যাক্স দিচ্ছেন এবং স্টেট ট্যাক্স দিচ্ছেন। ওকে, জার্মানিতে আপনি এখন যখন ওই ইনকামে যখন ট্যাক্স ফাইল করবেন, জার্মানিতে আপনি একটা ট্যাক্স দিবেন। ওকে, ওই যে ট্যাক্স দিচ্ছেন ওই ট্যাক্সটা আপনি আমেরিকার ফেডারেল ট্যাক্স ফাইলে আপনি ক্রেডিট হিসেবে পাবেন। টু মেক ইট সিম্পল, ধরেন আপনি জার্মানিতে ট্যাক্স দিচ্ছেন $10,000, $100,000 ইনকাম। আমেরিকায় আবার ওই সেম $100,000 রিপোর্ট হয়েছে বিকজ ইটস ইউর ইনকাম। জার্মানিতে যে ওই $10,000 ট্যাক্স দিচ্ছেন ওই ট্যাক্সটা আপনার উইথহোল্ডিং হিসেবে কাউন্ট হবে, মানে ক্রেডিট হিসেবে কাউন্ট হবে। এবং ধরেন আমেরিকায় দেখা গেছে আপনার ইনকাম ট্যাক্স 12,000, তখন আপনার 12,000 থেকে ওরা $10,000 বাদ দিবে, $2,000 আপনি ট্যাক্স দিবেন। ইজি? এভরিবডি আন্ডারস্ট্যান্ড দিস? Yes. Now there's a catch. এখন আমাদের এখানে স্টেট ট্যাক্স আছে, নিউ ইয়র্ক স্পেশালি। নিউ ইয়র্ক কিন্তু আপনাকে ক্রেডিট দিচ্ছে না। সো দিস ইজ ওয়্যার ইউ গোনা এন্ড আপ লুজিং মানি। সো ইউজুয়ালি আপনাদের সিচুয়েশনে যারা স্পেশালি অনেকের ফরেন ইনকাম আছে, ওরা ইউজুয়ালি থাকতে চায় নন ট্যাক্সেবল স্টেটে, ফ্লোরিডা, টেক্সাস, টেনেসি, ওয়াশিংটন স্টেট, থিংস লাইক দ্যাট। সো আপনার ক্ষেত্রে দ্য রাইট ওয়ে টু ডু ইট, ইয়েস, ইউ গট টু রিপোর্ট ইট, লিগালি ইউ নিড টু রিপোর্ট ইট। আইআরএস আপনাকে ক্রেডিট দিবে, স্টেট আপনাকে ক্রেডিট দিবে না। ওকে, আমি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং অনেকেই এই প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন সাথে। আই মিন আই রিয়েলি ডু নট লাইক এনি ওয়ার্ক ইন জার্মানি। ঠিক এই পরিমাণ মানে ট্যাক্স নিয়ে যায় যে ইউ রিয়েলি ফিল ডিমোরালাইজ টু ওয়ার্ক সোশ্যালিস্ট কান্ট্রি। এনিওয়ে, অল জোকিং অ্যাসাইড, ওকে, আমরা আমাদের যে কথায় ছিলাম সেখানে আমি আসি। দুটি গুরুত্বপূর্ণ অংশ টাচ করা হয়নি। একটি হচ্ছে সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল যারা আছেন। ওকে, আমরা জানি আমাদের কমিউনিটিতে যারা আছেন তাদের একটি বড় অংশ আছে, এতে কোনো মানে খুব গর্হিত কাজ এমন কিছু নয়। তারা ট্রাই করেন যে তাদের যে ট্যাক্স লায়াবিলিটিতে আছে এটি যতটা কমানো যায়। কিভাবে? বাই শোয়িং ভেরি লো ইনকাম অথবা ভেরি হাই এক্সপেন্সেস। সো এই যে হাউ ক্যান দ্যাট স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি কীভাবে ব্যাকফায়ার করতে পারে যদি আপনি হোম লোনের জন্য অ্যাপ্লাই যখন করবেন? এই স্ট্র্যাটেজি কখনোই কাজ করে, রাইট? সো আমাদের সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল যারা আছে ওদের ইস্যুটা কি, রাইট? দ্য প্রবলেম ইজ দিস, যারা W2 তে কাজ করেন আপনারা প্রত্যেক সপ্তাহে ট্যাক্স দিচ্ছেন গভর্নমেন্টকে।
সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, মেডিকেয়ার ট্যাক্স, ফেডারেল ট্যাক্স, স্টেট ট্যাক্স। যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনারা কিন্তু ওই ট্যাক্স দিচ্ছেন না, কারণ আপনাদের কাছে পুরো পয়সাটা চলে আসতেছে। এই ক্ষেত্রে যেটা হয়, আপনারা সবাই বছরের শেষে একসাথে পয়সাটা দিচ্ছেন। এখন আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন, আপনার $30,000 অথবা $40,000 যেটাই হোক, $50,000, রাইট? আপনার কাছে ওই ট্যাক্সটা অনেক বেশি মনে হচ্ছে, বিকজ আপনি পুরো ট্যাক্স একসাথে দিচ্ছেন, রাইট? অনেক সময় অনেকের ট্যাক্স আছে $5,000, $6,000, রাইট? কিন্তু ওই ট্যাক্সটা আপনি যদি প্রত্যেক মাসে মাসে অথবা প্রত্যেক কোয়ার্টারে আপনি যদি দিয়ে দিতেন, আপনার এই ট্যাক্স বার্ডেনটা থাকতো না। এজ এ রেজাল্ট মানুষ কি হয়, তখন ওরা ঘাবড়ায় যান অনেক সময়, এবং সাডেনলি ওদের অনেক এক্সপেন্স থাকে, সব এক্সপেন্স দেখায় ওরা কমাইতে চান, রাইট? সো মাই সাজেশন এট অল টাইমস ইজ অলসো, যখন যারা উবার চালাচ্ছেন, লিফট চালাচ্ছেন, শুধু উবার এবং লিফটের ইনকাম দিয়ে বাড়ি কিনা একটু ডিফিকাল্ট, বিকজ আপনাদের আসলেই যে নেট টেক হোম পয়সাটা আসতেছে আফটার গাড়ির পেমেন্ট, গ্যাস পেমেন্ট, ইন্স্যুরেন্স, রিপেয়ার শেষ করার পরে যে পয়সাটা আসতেছে, অনেক সময় ওয়ান ইনকামে এটা হয় না, ইউজুয়ালি দুইটা ইনকাম লাগে অথবা কো সাইনার লাগে, রাইট? সো মাই সাজেশন অল দ্য টাইম ইজ সিম্পল, আপনারা প্ল্যান করবেন, এবং প্রত্যেক বছর যদি অ্যাটলিস্ট যদি আপনি প্ল্যান করেন আগে থেকে, এবং আপনার ট্যাক্স ফাইলটা যে ইনকাম আসছে ওই এক্সপেন্সটা দেখায় আপনার রিফান্ড একটু $2,000 কম আসলে অসুবিধা নাই, ওইভাবে আপনারা যদি ফাইল করেন, ইউ উইল হ্যাভ এ বেটার শট অফ গেটিং এ মর্গেজ, রাইট? এগেন, মর্গেজ পাইতে আপনার অনেক, এখন নাওয়াডেজ আপনি যদি ডিপেন্ড করে কোন এরিয়াতে আসেন, কোন স্টেটে আসেন, রাইট? $40,000, $50,000 অনেক সময় এখন বাড়ি কিনা যায় না, ডিপেন্ডিং অন ওয়ার ইউ আর, রাইট? স্পেশালি নিউ ইয়র্ক স্টেট, ক্যালিফোর্নিয়া, উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক, রাইট? উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক এবার আমার লোনটা আমি কখন পাইতে পারি, রাইট? আমার যদি ইনকাম কম, আই এম নট রেডি ইয়েট, মেবি অ্যাপার্টমেন্ট আই ক্যান গেট, রাইট? ওয়ান্স ইউ আর রিয়েলিস্টিক উইথ ইয়োরসেলফ, আই থিঙ্ক ইনশাল্লাহ আপনারা প্ল্যান করে এটা মুভ ফরওয়ার্ড হইতে পারবেন। ওকে, এখানে অনেকে প্রশ্ন করবেন, ভাই আপনি তো অনেক কঠিন কথা বলতেছেন, তাহলে তো আমি কখনোই বাড়ি কিনতে পারবো না। কিন্তু আমি শুনেছি যে আমি নো ডাক বা নো ইনকাম দেখে আমি করতে পারি, এবং আমি এটি অনেকেই শুনেছি এবং অনেকে দেখেছি, এবং যাদেরকে দেখেছে তাদের অবস্থা ভয়াবহ, কারণ তারা অনেক হাই ইন্টারেস্টে পয়েন্ট কিনে বেশি ডাউন পেমেন্ট দিয়ে নেন। তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? এখন যে কোনো সময় আপনারা যখন বাড়ি কিনবেন, প্রথমে দেখবেন আপনার বাড়িটা পছন্দ আছে কিনা না, আপনি কি আসলেই এই বাড়িতে থাকতে পারবেন, রাইট? ওয়ান্স ইউ ডিটারমিন ওকে আপনার এই বাড়িটা আপনি চান, দেন আপনি দেখবেন আপনার বাসায় আপনারা যারা থাকবেন, আপনারা সবাই মিলে কি এই পেমেন্টটা বাড়ির মর্গেজগুলো পে করতে পারবেন কিনা না, রাইট? অনেক সময় যেটা হয়, আমাদের বাঙালি কমিউনিটি, আমরা ইমিগ্রেন্ট হিসেবে যখন আসি, আমরা কয়েক ভাই বোন একসাথে থাকি, রাইট? এবং অনেকের ক্যাশ ইনকাম, রাইট, যেটা মর্গেজ অ্যাপ্রুভ করতেছে না, বা আপনারা একজন এই নো ইনকাম দেখে আপনি বাড়ি কিনে ফেললেন, বা আপনার বাড়িতে 4 জন আছে ইনকাম আর্নার, ছেলেও কাজ করতেছে, রাইট? বেসমেন্ট ভাড়া দিচ্ছেন, সেকেন্ড ফ্লোর ভাড়া দিচ্ছেন, সবকিছু মিলাইয়া মেবি ইউ কুড অ্যাকচুয়ালি হ্যান্ডেল দ্য মর্গেজ পেমেন্ট। আমার সাজেশন হইলে গিয়া, আপনারা দেখবেন আসলে আপনার মর্গেজ পেমেন্ট কত, এবং আপনারা সবাই মিলে যদি ওই মর্গেজ কভার দিতে পারেন, দেন শিওর do whatever you need to do to get a home, assuming you want that home, right? At the end of the day, we know বাড়ি কিনা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, দ্যাটস লাইক ওয়ান অফ দ্য ড্রিম এভরিবডি হ্যাজ, শিওর গো উইথ ইট, বাট মেক শিওর আপনারা আসলে পেমেন্টটা করতে পারবেন কিনা না, বি রিয়েলিস্টিক উইথ ইয়োরসেলফ। হ্যাঁ, এই যে বাড়ি কিনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আব্দুল চৌধুরী বললেন, আমিও এই কথার সাথে সমস্যা বলতে চাই একটি কথা, সেটি হচ্ছে ট্রাস্ট মি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ আপনার জন্য যখন আপনি এদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করবেন। কারণ আপনার টাকার ভ্যালু, অর্থাৎ ডলার যে আছে, এটির ভ্যালু কিন্তু কমবে দিনে দিনে এবং কমছে। কিন্তু আপনি যদি সম্পদ করেন, স্পেশালি রিয়েল এস্টেট, ইন দ্য রাইট স্টেট, রাইট প্লেস, রাইট কমিউনিটি, গুড স্কুল জোন, মানে ওয়েলথি প্লেসেস, আপনার এটার একুইটি দিন দিন বাড়বে। এবং এই ব্যাপারে আমরা বিশদ আলোচনা পরবর্তীতে করব, কাজে এটা এখন আমি টাচ করছি না, কারণ এটি অনেক আলোচনার ব্যাপার আছে। এই কারণটিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ওকে, আমাদের কমিটির আরেকটি অংশ আছে, অনেকে মেনি পিপল যারা আছেন, তারা কাজ করেন হোম কেয়ারে, আমরা যেটি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, PA হিসাবে জানি, প্রোভাইডিং হোম কেয়ার ফর দেয়ার প্যারেন্টস অর রিলেটিভস হোয়াটএভার। আপনি আমাকে একটু এক্সপ্লেইন করেন, অনেকেরই ভুল ধারণা আছে হোম কেয়ার এক্সক্লুশন নিয়ে। কীরকম ভুল ধারণা? তারা মনে করেন যে হোম কেয়ার এক্সক্লুশন নিলে উনি বাড়ি ক্রয় করতে পারবেন না, অথবা উনি কাউকে স্পন্সর করতে পারবেন না, এই দুইটি ব্যাপার। এর সাথে যে হোম কেয়ার এক্সক্লুশন অর ডিফিকাল্টি অফ কেয়ার ইনকাম অ্যাকচুয়ালি কি মিন করে আসলে? ওকে, সো হোম কেয়ার এক্সক্লুশন
আমরা অনেক বছর ধরে আমরা নিচ্ছি এক্সক্লুশনটা, এবং যারা নেন নাই আপনাদের আমরা অনেক ট্যাক্স ফাইল আমরা সঠিক করছি, রাইট? সো আই থিঙ্ক ডাইনামিক ইন দিস অ্যাসপেক্ট হ্যাজ বিন প্রোভাইডিং সার্ভিস টু ইউ গাইস ফর এ লং টাইম, রাইট? এখন ওয়ান থিং আমি আপনাদেরকে যেটা বলতে পারবো যে হোম কেয়ার এক্সক্লুশন জিনিসটা ভেরি ইজি, ভেরি সিম্পল। কোয়েশ্চেন ইজ আপনার বাড়িতে পেশেন্ট থাকতেছেন কিনা না। আপনি ধরেন একজন বাবাকে টেক কেয়ার করতেছেন, মাকে টেক কেয়ার করতেছেন, কাজিন, হুএভার ইট ইজ, আপনার অ্যাড্রেস, আপনার বসবাস এবং পেশেন্টের বসবাস যদি সেম বাসায় থাকে, আপনি এক্সক্লুশন নিতে পারবেন। সিম্পল অ্যান্সার। অবভিয়াসলি এখন নাও দেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিপিএল এ কে থাকতে পারবে, সিডি, অল অফ দোস, রাইট? আমি কথা বলতেছি ফ্রম এ ট্যাক্স পার্সপেক্টিভ। আইআরএস কি জিনিসটা চাবে? আইআরএস দেখবে আপনি যে পয়সাটা পাচ্ছেন ওইটা কি স্টেট মেডিকেড ওয়েভার প্রোগ্রামের আন্ডারে কিনা না, মেডিকেড যেটা হয়, রাইট? ওইটার আন্ডারে যদি হয়, নেক্সট কোয়েশ্চেন ইজ আপনি কাকে টেক কেয়ার করতেছেন এবং উনি কোথায় থাকতেছেন, প্রুফ অফ অ্যাড্রেস। এখন আপনি যদি বলে থাকেন ওকে আমি আমার বাবাকে টেক কেয়ার করি, আমার বাড়ি 2 ফ্যামিলি হাউস, আমি থাকি ফার্স্ট ফ্লোরে, আমার বাবা থাকে 3rd ফ্লোরে, two different apartments, IRS is not going to go with it, সেম বাসায় থাকা লাগবে। আর একটা জিনিস বলতে পারেন ওকে আমি আমার মাকে টেক কেয়ার করি কিন্তু আমি উনার বাসায় থাকি 3 দিন, বাকি 3 দিন আমার বাসায় থাকি, also not going to work. আপনার পার্মানেন্ট রেসিডেন্স domicile need to be in the same house, সেম বাসায় থাকা লাগবে। ইফ ইট ইজ আপনি এক্সক্লুশন নিতে পারবেন। আপনারা যখন এক্সক্লুশন নেবেন মর্গেজের জন্য কোনো কিছু এফেক্ট হবে না, মর্গেজ ব্রোকারকে শুধু এক্সপ্লেইন করা লাগবে যে ওই ডিডাকশনটা কি, এবং আপনার অ্যাকাউন্টেন্ট যদি ভালো হয়ে থাকে ওরা ইজিলি মর্গেজ ব্রোকারকে এক্সপ্লেইন করতে পারবে ডিডাকশনটা কি। ওইটা ডেপ্রিসিয়েশনের মতো নন ক্যাশ এক্সপেন্স। তার মানে কি ওইটা আসলে ইনকাম আপনি পাইছেন, ইনকামটা যেটা বাদ গেছে ওইটা টেকনিক্যাল হিসেবে বাদ গেছে, রাইট? বিকজ অফ দ্য আইআরএস রুলস, নাথিং এলস। পয়সা আপনার কাছে এমনিতে আসছে। ওকে, আপনার স্পন্সরশিপের সময় প্লিজ গো অন। স্পন্সরশিপের যদি, তার মানে আপনি যদি ইমিগ্রেশনের জন্য যদি ইউজ করতে চাচ্ছেন তাহলে আপনারা এক্সক্লুশন নেবেন না। এক্সক্লুশন যদি নেন আপনার স্পন্সরশিপ হবে না, বিকজ ওরা বটম লাইনটা দেখে, অ্যাডজাস্টেড গ্রস ইনকাম। ওকে, সো ইটস ক্রিটিক্যাল দ্যাট আপনারা ওই রুলটা বুঝেন, এবং আপনারা যখন অ্যাকাউন্টেন্টকে আপনারা খুলে বলবেন আপনার গোলটা কি। আপনার যদি গোল হয়ে থাকে আপনার ওয়াইফ অথবা হাজবেন্ডকে আনবেন বাংলাদেশ থেকে এবং ইনকাম ইজ ক্রিটিক্যাল, দেন ইউ নিড টু মেক শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড এক্সক্লুশন ইজ গোনা এফেক্ট ইউর ট্যাক্স রিটার্ন। Yeah, এবং inclusion will affect negatively when it comes to immigration. So এটি খেয়াল করবেন। ওকে, সো আরেকটি ব্যাপার হচ্ছে যদি একেবারে সিম্পল বলি যে what are the pros and cons, যদি আপনি আমাদের বলেন যখন আমরা ক্লেম করব হোম কেয়ার এক্সক্লুশন and when somebody is planning to apply a mortgage. সো দ্য প্রোজ ইজ সিম্পল। আপনার অনেক ইনকাম আসতেছে, আপনি আপনার বাবা মাকে টেক কেয়ার করতেছেন, ফ্যামিলিকে টেক কেয়ার করতেছেন, এবং এটার জন্য আপনারা পয়সা পাচ্ছেন। লাইক দ্যাটস লাইক দ্য বেস্ট থিং এনিবডি কুড এভার এক্সপেক্ট, এবং ওইটাতে আপনার ট্যাক্স দেওয়া লাগতেছেন, রাইট? সো আপনার ইনকাম যদি 100,000 হয়, এক্সক্লুশনের পরে আপনার স্টিল মেডিকেড থাকতেছে, আপনার রিফান্ড সঠিকভাবে আসতেছে, ফাইন্যান্সিয়াল এইডের জন্য আপনারা স্টিল অ্যাপ্রুভ হচ্ছেন, এবং মর্গেজের জন্য আপনার কোনো কিছু এফেক্ট হবে না। অনলি নেগেটিভ থিং দ্যাট আই ক্যান সি হিয়ার is number one, which is audit risk. Audit risk মানে আইআরএস আপনার ট্যাক্স ফাইলটা ওরা আরো জটিল ভাবে দেখতে পারে। আপনার মেক শিওর করা লাগবে যে আপনার সব প্রুফ আছে, প্রুফ অফ অ্যাড্রেস, হোম কেয়ার অ্যাপ্রুভাল লেটার, ওই জিনিসগুলো যাতে সঠিকভাবে থাকে। এবং নেগেটিভ থিং হলে আপনারা স্পন্সরশিপের জন্য আপনার একটু ডিফিকাল্ট হবে। সো আপনারা স্পন্সরশিপ যদি নিয়ে থাকেন আপনারা এক্সক্লুশনটা নেবেন না। ওকে, আরেকটি প্রশ্ন, অনেক উবার সেলফ এমপ্লয়েড আছেন, উবার এবং লিভ ড্রাইভার বা অন্যান্য রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে, তারা অনেকেই কিন্তু ইলেকট্রিক ভেহিকল লাইক টেসলা মডেল 3 or whatever ইভি ক্রয় করেছেন লাস্ট ইয়ার। সো আর দেয়ার ফেডারেল ট্যাক্স ক্রেডিটস অ্যাভেলেবল স্টিল ফর দেম, অ্যান্ড হু অ্যাকচুয়ালি কোয়ালিফাইজ, কারা কোয়ালিফাই করবে, কারা করবে না? আমি পার্সোনালি থিঙ্ক দ্য হোল টেসলা ক্রেডিট ওয়াজ লিটল বিট অফ এ স্ক্যাম। এটা আসলে মানুষকে অত বেশি হেল্প করে না, ইন মাই অপিনিয়ন। ইট ওয়াজ অ্যাকচুয়ালি এ লস। লাইক অনেক মানুষ প্রথমত আপনাদের ইন্স্যুরেন্স হাই, আপনারা টেসলা কিনছেন, ইলেকট্রিক গাড়ি কিনছেন থিঙ্কিং আপনাদের টিএলসি প্লেট পাবেন, পরে দেখা গেছে যে আসলে টিএলসি প্লেট অলরেডি বেশি হয়ে গেছে, আপনাদের জন্য ডিলে। ইট ওয়াজ এ মেস। ওকে, বাট ইন এনি কেস সেপ্টেম্বরের 30 তারিখ থেকে, মানে 2025 সেপ্টেম্বরের 30 তারিখ থেকে কিন্তু টেসলার ক্রেডিট, ইলেকট্রিক ভেহিকল ক্রেডিট ইজ অলরেডি ওভার, রাইট? সো আপনারা নতুন যদি গাড়ি কিনেন আপনারা ক্রেডিটটা আর পাবেন না। আপনারা তখন যদি গাড়ি কিনে থাকেন ওরা আপনাকে অলরেডি ক্রেডিট এহেড অফ টাইম দিয়ে দিছে।
ওকে, সো এটি ছিল অত্যন্ত ক্রিটিক্যাল একটি ব্যাপার। খেয়াল করবেন যে উনি একটি কথা বলেছেন যে যারা এই ইভি ক্রয় করেছেন স্পেশালি টেসলা, তারা মানে অনেকে বলেছেন ওকে টেসলার জন্য টিএলসি লাইসেন্স প্লেট দিচ্ছেন, এই কারণে আমি নেব, কারণ নতুন আমার প্লেট নিতেই হবে, কারণ এটা আমি কাজ করব। কিন্তু মনে রাখবে ইন্স্যুরেন্স ইজ ভেরি হাই ফর টেসলা, সো দের ইজ এ ট্রেড অফ। এই জন্য প্ল্যানিং ইজ খুব মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনিওয়ে, ইফ এ সেলফ এমপ্লয়েড ড্রাইভার, যদি একটা সেলফ এমপ্লয়েড ড্রাইভার উনি মানে ভেহিকল ক্রয় করেছেন, একটি গাড়ি ক্রয় করেছেন ফর বিজনেস পারপাস, what deduction, not necessarily Uber and Lyft, it could be any business purpose, but he is self-employed, কি ধরনের ডিডাকশন উনি লিগালি ক্লেম করতে পারেন উইদাউট হার্টিং হিজ চান্সেস ফর কোয়ালিফাইং ফর এ মর্টগেজ? আপনি যদি একটা গাড়ি কিনে থাকেন অথবা ইকুইপমেন্ট কিনে থাকেন, এটা ডিপ্রিসিয়েশন হিসেবে নেবেন, ঠিক আছে? ওকে, কোয়েশ্চেন হলো কি আপনি গাড়িটা কিরকম কিনছেন। আপনি যদি গাড়িটা পুরো ক্যাশ হিসেবে কিনছেন, তখন আপনার মর্গেজ এফেক্ট হচ্ছে না, আর আপনার প্লাস আপনার ট্যাক্সের ডিপ্রিসিয়েশনটা আপনি পাচ্ছেন, মানে এক্সপেন্সটা পাচ্ছেন, হুইচ ইজ গুড। যদি আপনি গাড়িটা যদি লোন হিসেবে নিচ্ছেন, তখন লোন পেমেন্ট, মান্থলি পেমেন্ট যেটা আছে ওইটা আপনার ডেট টু ইকুইটি রেশিও, ডিটিআই রেশিও যেটা আছে ওইটার ক্যালকুলেশনে যাবে। ওকে, বাট স্টিল আপনি ট্যাক্স পারপাসে আপনি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হিসেবে ইন্টারেস্ট এক্সপেন্স যেটা দিচ্ছেন ওই গাড়ির জন্য, এবং গাড়ি ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা যেটা নিতে পারবেন, তার মানে টোটাল কস্ট অফ দ্য কার, গাড়ির যত দাম ওইটা আপনি 5 বছরে এক্সপেন্স হিসেবে নিতে পারবেন, দেয়ার ইজ অলসো অ্যালাউড, ঠিক আছে? সো মর্গেজ এফেক্ট করবে, ডিপেন্ড করবে আপনার গাড়িটা লোনে আছে কিনা না, এবং ডিডাকশনের জন্য আপনার অত এফেক্ট হবে না, বিকজ দ্যাট এক্সপেন্স ইজ এ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ওরা ডাবল কাউন্ট করবে না। কারেক্ট। ওকে, যেহেতু আজকে আমরা অনুষ্ঠানটি করছি আপনার ফিউচার এবং কারেন্ট প্ল্যানের অংশ হিসাবে, যাতে আপনি একটি প্রপার্টি ওন করতে পারেন এবং সুন্দর ভবিষ্যৎ করতে পারেন, একই সাথে আইআরএস এর কোনো সমস্যায় যাতে না পড়েন, এবং প্ল্যানিংটা খুব ভালো করেন প্রতি বছরই, শুধু এই বছর বা শুধু বাড়ি কিনবেন যে বছর সেটির জন্য নয়, কিন্তু পর্যায়ক্রমে ভালো করবেন, যাতে বাড়ি কেনার পর আপনি একটি বিজনেসও করতে পারেন, বিজনেসের লোনটাও পেতে পারেন। সো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আছি, এই ব্যাপারে আরও ব্যাপক আলোচনা আমরা করতেই থাকবো। সো আব্দুল চৌধুরী, ফাইনালি অনেক আছেন, ফর সামওয়ান যারা আছেন হু ওয়ান্টস টু অ্যাভয়েড প্রবলেমস, আইআরএস এর যে প্রবলেমগুলো হয়ে থাকে সেটি উনি অ্যাভয়েড করতে চান, এবং অ্যাট দ্য সেম টাইম উনি প্রিপারেশন নিচ্ছেন মেজর ফাইন্যান্সিয়াল গোল, সাচ অ্যাজ উনি একটা প্রপার্টি ক্রয় করবেন। হ্যাঁ, সো এই যে অ্যাভয়েডিং প্রবলেম এবং ফাইন্যান্সিয়াল গোলের একটা মেজর প্ল্যানিং উনি করছেন, তার জন্যে তাদের জন্য 3টি বড় আপনি যদি ইম্পর্টেন্ট ট্যাক্স প্ল্যানিং স্টেপ আমাদেরকে শোনান বা পরামর্শ দেন, তাহলে আমি মনে করি খুব সুন্দর একটি মানে উপযোগী একটা সুন্দরভাবে আমরা একটি পরিকল্পনা তাদেরকে তুলে ধরতে পারবো। 3 things, আপনারা অ্যাকচুয়াল ইনকাম রিপোর্ট করবেন, আপনারা আপনার ট্যাক্স ফাইলিং এ কনসিস্টেন্ট থাকবেন, লাস্টলি আপনার ট্যাক্স ফাইলিং এ আপনারা অনেস্ট থাকবেন। ইফ ইউ মেইনটেইন দিস 3 things, ইউ উইল বি গুড ইন লাইফ ইনশাআল্লাহ। ওকে, আব্দুল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি আজকের আমরা একটু ভিন্নভাবে করেছি, ট্যাক্স প্ল্যানিং এবং ট্যাক্স ফাইলিং এবং অ্যাভয়েড রেড ফ্ল্যাগস ফ্রম আইআরএস, এবং ইনকামগুলো সঠিকভাবে কীভাবে তুলে ধরতে পারেন, যার ফলে আপনি একটি ভালো পদক্ষেপ নিতে পারেন, সুন্দর ভবিষ্যৎ করতে পারেন। এই জন্য আব্দুল চৌধুরী যথেষ্ট আমাদেরকে তার এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন এবং বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, এটি আমরা অব্যাহত রাখবো। আব্দুল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে, তখন আরও কথা হবে। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। দর্শক, আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা জানাবেন, আপনাদের কমেন্ট আমরা দেখে থাকি, নিয়মিত পড়েও থাকি, এবং যদি মনে করেন অন্য কারো এটি কাজে লাগবে, যিনি পরিকল্পনা করছেন বাড়ি ক্রয় করার, বিজনেস করার, ভালো ট্যাক্স ফাইলিং করার জন্য, রেড ফ্ল্যাগ অ্যাভয়েড করার জন্য, তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।